বাংলাদেশের অর্থনীতি আবার সুস্থ ধারায় ফিরে আসুক, সেটা চাই। বিগত 17 বছর আমরা সকলেই জানি বাংলাদেশটা ফ্যাসিবাদের কবলে পড়ে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক খাতে যখন আবার সুশাসন ফিরে আসতেছিল, তখন নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার পরে আমরা আশা করেছিলাম ব্যাংক খাতে আবার সুশাসন ফিরে আসবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের ব্যাংক খাতকে যেন, অর্থনৈতিক খাতকে যেন ভূতে ধরেছে। ভূতের পা নাকি পিছনে থাকে, পিছন দিক থেকে টানতে থাকে। আমরা লক্ষ্য করেছি ফ্যাসিবাদের ভূত বর্তমান সরকারের অর্থ ব্যবস্থাকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আজকের এই স্মারকলিপি পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক মাওলানা মনিরুল ইসলাম। বক্তব্য রাখছেন মাওলানা মনিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরের স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশের সম্মানিত গ্রাহকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, ব্যাংকের কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে। আমরা সকলেই জানি জিন এবং ভূত যখন কোনো মানুষকে আসর করে, তখন জিন এবং ভূত তাড়ানোর জন্য ওস্তাদ নিয়ে আসা হয়। ওস্তাদ তখন দোয়া পড়তে পড়তে জিন এবং ভূত চলে যাবে সে অঙ্গীকার করে। তখন জিন এবং ভূতকে বলা হয়, তোমাকে এমনি যেতে দেয়া হবে না, যাওয়ার সময় তোমাকে মুখে করে জুতা অথবা ঝাড়ু নিতে হবে। আজকে অবৈধ নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানের কাঁধে যে ভূত সওয়ার হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকারের কাঁধে যে ভূত বসেছে, এই ভূত তাড়ানোর জন্য আমাদেরকে জুতা এবং ঝাড়ু নিয়ে প্রস্তুত থাকতে হবে। যে বিদায় হয়েছে সে মুখে করে ঝাড়ুও নেয়নি, জুতাও নেয়নি। চলে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক এখন অনেকটা বেহুশ অবস্থায় আছে। এই বেহুশ অবস্থা থেকে মিডিয়ার মাধ্যমে জানতে পারি, কেউ বলে প্রশাসক, কেউ বলে চেয়ারম্যান। উনি নিজেও জানেন না তিনি কি প্রশাসক না চেয়ারম্যান। সুতরাং স্পষ্ট করতে হবে আমাদের দাবি, পরিচালনা পরিষদ চেয়ারম্যান ইসলামী অর্থনীতি জানে, ইসলামী অর্থনীতি বুঝে, যোগ্য দক্ষ সৎ ব্যক্তিদের নিয়ে বোর্ড গঠন করতে হবে। এর বিকল্প কোনো কিছুই মানা হবে না, হবে না, হবে না। সুতরাং আসুন আগামী দিনে ইসলামী ব্যাংক অর্থ ব্যবস্থাকে তার যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, শপথ করে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মাঝে মাঝেই বলা হয় ব্যাংকিং খাতকে রাজনীতি মুক্ত করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের এই বক্তব্যের সাথে শতভাগ একমত।
কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশ ব্যাংক থেকে যিনি এ বক্তব্য দিচ্ছেন তিনি বর্তমান গভর্নমেন্টের নির্বাচনী যে কমিটি ছিল সেই কমিটির 23 নম্বর সদস্য ছিলেন। সুতরাং যিনি রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত তিনি কিভাবে ব্যাংক খাতকে রাজনীতি মুক্ত করবেন এটা আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য স্পষ্ট। ইসলামী অর্থনীতি যারা বুঝে, ইসলামী ব্যাংক সম্বন্ধে, ইসলামী ব্যাংকিং সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, এরকম ব্যক্তিদেরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ে আসতে হবে। নতুবা অন্য কোনো বা যে কোনো ষড়যন্ত্র যদি আপনারা করেন, আপনার খুরশিদ আলমকে যেন আমরা ইসলামী ব্যাংকে ঢুকতে দেই নাই, কোন দুষ্কৃতিকারীকেই আমরা ইসলামী ব্যাংকে ঢুকতে দেব না। ইসলামী ব্যাংকের গ্রাহকগণ প্রয়োজনে 24 ঘন্টা 60 সপ্তাহ এবং মাস বছর পাহারা দিবে। ইসলামী ব্যাংকে এসালামের কোন লুটেরা আমরা প্রবেশ করতে দিব না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখছেন শামীম হাসনাইন, ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক শামীম হাসনাইন। সংক্ষেপে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে 16তম দিবসের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক নূরনবী মানিক, উপস্থিত আছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত সেক্রেটারি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মোতাসিম বিল্লাহ ভাই, উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 24 তারিখ রাতের আধারে যখন ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, 25 তারিখেই আমরা প্রেস ক্লাবের সামনে তাৎক্ষণিক আমরা মানববন্ধন করে তার ব্যাপারে গভর্নমেন্টকে সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু আমাদের এই বক্তব্যের আন্দোলনের দ্বিতীয় দিনেই সরকারের কর্তা ব্যক্তিগণ বলেছিলেন যে রাস্তায় আন্দোলন করে বাংলাদেশের চেয়ারম্যান ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন করা যায় না। সেদিন তার প্রত্যুত্তরে আমরা বলেছিলাম প্যাসিস্ট পরিবর্তন আন্দোলন করেই করতে হয়, প্যাসিস্ট সেভাবে পালিয়ে যায়। এবং আমাদের বক্তব্যের যথার্থতা গত পরশু বাংলাদেশ ব্যাংক প্রমাণ করেছে যে আন্দোলনের মুখে প্যাসিস্ট কখনো ইসলামী ব্যাংকে প্রবেশ করতে পারে না। আমরা আজকে সরকারকে সাধুবাদ জানাই, ব্যাংকের অবস্থা তলানিতে নিয়ে হলো আপনাদের বিবেকও তলানিতে গিয়ে ঠেকেছে। এরপরে যদি এই বিবেকের তলানিতে ঠেকার পরেও আপনারা যেরকম চেয়ারম্যানকে পদত্যাগ করিয়েছেন, পদত্যাগপত্র বোর্ড ব্যাংকে দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুধু কথাটুকু বলে শেষ করতে চাই, আপনারা যেরকম আমরা শক্ত ছিলাম, আপনারা তখন শক্ত ছিলেন, আপনারা এখন স্বাভাবিক অবস্থায় আছেন। আমরা আজকে স্বাভাবিক অবস্থা আপনাদেরকে স্মারকলিপি দিয়ে শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, যেই শক্ত অবস্থান থেকে আপনারা অটল থাকতে পারেন নাই, চেয়ারম্যানকে সরে যেতে বাধ্য হয়েছে, সেই শক্ত অবস্থান থেকে যেহেতু আপনারা সরে এসেছেন, আল্লাহর ওয়াস্তে আর গ্রাহকদেরকে কষ্ট দিবেন না, ব্যাংকও আর কষ্ট দিবেন না। অতি দ্রুত চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশের ইসলামী অর্থনীতি, ইসলামী শরিয়া, সুদমুক্ত অর্থনীতির সাথে যারা বিগত দিনে যাদের লেনদেন অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং পারিবারিক অবস্থায় কোথাও তাদের কোনো ক্লেম নেই, কোনো দুর্নীতি নেই, এরকম একজন পরিচ্ছন্ন গোয়েন্দা বাহিনী দিয়ে, ডিজিএফআই, এনএসআই দিয়ে তার ব্যক্তিগত জীবন তদন্ত করে কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন নেই। শুধুমাত্র একজন ব্যাংক প্রেমী, ইসলামী অর্থনীতি প্রেমী, বাংলাদেশ প্রেমী, লুটেরা না হলে হয়, এরকম একজন স্বচ্ছ সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে অতি সত্ত্বর চেয়ারম্যান এবং বোর্ড গঠন করে গ্রাহকদেরকে তাদের ব্যবসায় মনোযোগ দিবেন। ইসলামী ব্যাংকে আগামী দিনের সুস্থ অর্থনৈতিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আনার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে আমরা সুস্পষ্ট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা
গ্রাহকরা যে অবস্থানে এসে পৌঁছেছে, যদি নতুন করে ইসলামী ব্যাংকের উপরে অন্য কোনো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার দুঃসাধ্যতা দেখানোর চেষ্টা করেন, গ্রাহকদের যে আন্দোলন চলমান রয়েছে এটি আর অনেক বড় আন্দোলনের রূপ নেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত গ্রাহক আন্দোলন সংগ্রামে যিনি এই ইসলামী ব্যাংকের কাজকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছেন, আমাদের প্রিয় ভাই সচেতন গ্রাহক আব্দুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংকের বিদগ্ধ গ্রাহক মণ্ডলী ও জাতির বিবেক সাংবাদিক সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শতাব্দীর পর শতাব্দী সুদের অভিশাপে নিমজ্জিত একটি জাতিকে সুদমুক্ত কল্যাণমুখী ইসলামী ব্যাংক ব্যবস্থা উপহার দেওয়ার জন্য এদেশের ইসলাম প্রিয় জনতা যে ব্যাংকের সূচনা করেছিল, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে কাল পরিক্রমায় সেই ব্যাংকটি বর্তমান সময়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকের সূচনা লগ্ন থেকে তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে এই ব্যাংকটি গড়ে তুলেছে। এবং আমরা দেখেছি যখনই ব্যাংকের কোনো সংকট, ব্যাংকের কোনো সমস্যার উদ্ভব হয়েছে, এই গ্রাহকরা ব্যাংকের পাশে দাঁড়িয়েছে। সর্বশেষ গ্রাহক সমাজের আন্দোলনের ফলশ্রুতিতে কর্তৃপক্ষের টনক লড়েছে এবং খোরশেদ আলমকে প্রত্যাহার করে একজন প্রশাসককে ব্যাংকে পাঠিয়েছে। আমরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের চলার পথ এখনো অনেক বিস্তীর্ণ। আমরা কেবল চলতে শুরু করেছি, দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে ইসলামী ব্যাংক ও ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ সচেতন ব্যক্তিত্বদের সমন্বয়ে চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। রাতের আধারে ডিজিএফআই আইন প্রয়োগকারী সংস্থা বন্দুকের নল ঠেকিয়ে যাদের কাছ থেকে এই ব্যাংকটি কেড়ে নিয়েছে, ব্যাংকের মালিকানা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। যে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে এই ব্যাংকটি স্বল্প সময়ে 40,000 কোটি টাকা বিনিয়োগের ডিপোজিটের প্রবৃদ্ধি ঘটিয়েছে, সেই ওমর ফারুক সাহেব, যার প্রতি গ্রাহকদের অকুণ্ঠ সমর্থন এবং আস্থা রয়েছে, তাকে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। সবশেষে আমরা এটা বলতে চাই, ইসলামী ব্যাংক 3 কোটি গ্রাহকের ব্যাংক। 3 কোটি গ্রাহকের সাথে দেশের অর্ধেক জনসংখ্যা জড়িত। আপনারা আমাদের আন্দোলনকে ছোট করে দেখবেন না। আজকের গ্রাহক সমাজ 2017 সালের গ্রাহক নয়। জুলাই গণ অভ্যুত্থানের অবিনাশী চেতনায় উজ্জীবিত এই গ্রাহক মণ্ডলী দাবিকে পাশ কাটানোর চেষ্টা করা হলে এই ব্যাংকের আন্দোলন রাজপথের তীব্র গণ আন্দোলনে পরিণত হবে। বাংলাদেশের প্রতিটি শাখা উপশাখা এবং এজেন্ট আউটলেটে ছড়িয়ে পড়বে। আমরা পরিশেষে আহ্বান জানাচ্ছি, ব্যাংকে যে পজিটিভ পরিবর্তনের সূচনা হয়েছে, সম্মানিত গ্রাহকগণ, ডিপোজিট প্রত্যাহার করবেন না, বরং যারা ডিপোজিট তুলে নিয়েছেন আতঙ্কের কারণে, তাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ যে ইনসেনটিভ ঘোষণা করেছে, ইনসেনটিভের সুবিধা নিয়ে ব্যাংকটিকে আবার আমরা আগের মতো বাংলাদেশের মহুরু ইসলামী ব্যাংকে পরিণত করবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। ইসলামী ব্যাংক পিএলসি জিন্দাবাদ, সচেতন গ্রাহক সমাজ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা তাকিয়ে দেখুন যেভাবে চতুর্দিক থেকে আমাদের গ্রাহকরা সম্মিলিত হচ্ছে, এক বিশাল জনসমুদ্রের দিকে যাচ্ছে গ্রাহক সমাবেশ। আমরা এখন স্মারকলিপি প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের দিকে যাব। এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের এই আজকের এই স্মারকলিপি প্রদানের সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় নেতা, জননেতা, সচেতন গ্রাহক ফোরামের
সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক নুন্নবী মানিক। এখানে দিবে না ওখানে দিবে? বাংলাদেশ ব্যাংকের সামনে যে ওখানে গিয়ে এই গ্রুপটা দিলে ভালো হয়। এখানে না ওখানে শাহিন ভাই বাংলাদেশ সামনে যে বড় চলে যাবে বাংলাদেশ ব্যাংকের সামনে বাকি সবাই দিবে নাসির ভাই সহ তখন আমি থাকবো মহিলারা এখানে দিলে ভালো হবে। ওখানে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বরাবর স্মারকলিপি প্রধান প্রোগ্রামের পূর্বে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সম্মানিত ইসলামী ব্যাংকের গ্রাহক ভাই ও বোনেরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান হিসাবে এস আলমের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব খোরশেদ আলমের নিয়োগ এবং সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের পর দেশ জুড়ে গ্রাহকদের মাঝে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহকগণ ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত কোনোভাবেই নিরাপদ নয় মনে করে বিপুল পরিমাণে অর্থ উত্তোলনের জন্য বিভিন্ন শাখায় ভিড় জমিয়েছে। এক পর্যায়ে ব্যাংকের শাখাগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ প্রদানে অক্ষম হলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব ছিল একদিকে আমানতকারীদের স্বার্থ রক্ষা, অন্যদিকে ব্যাংকগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং সুশাসন নিশ্চিত করা। কোনো ব্যাংক অনিয়ম, দুর্নীতি এবং ব্যবস্থাপনার দুর্বলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ ব্যাংকের আইনি কর্তব্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তাৎক্ষণিক কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে চরম ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা লক্ষ্য করছে। অতীতে 2017 সালে এস আলম গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে শেয়ার হোল্ডারদেরকে বাধ্য করে ব্যাংকের মালিকানা কেড়ে নিয়েছিল। এরপর ব্যাংকের নীতিমালা লঙ্ঘন করে ব্যাংক থেকে বিভিন্ন উপায়ে বেনামি লোনের নামে বিপুল পরিমাণে অর্থ লুটপাট করা হয় এবং কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢালাওভাবে লোকবল নিয়োগ দেওয়া হয়, যা প্রতিরোধ করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় ব্যাংকে। 5ই আগস্ট 2024-এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এই ক্ষেত্রে বেশ সফলতাও অর্জন করে, যার ফলে প্রায় 22,000 কোটি টাকা অতিরিক্ত ডিপোজিট বৃদ্ধি পায়। কিন্তু জাতীয় নির্বাচনের পর ইসলামী ব্যাংক পর্ষদ নিয়ে বাংলাদেশ ব্যাংক পুনরায় পূর্বের ন্যায় রহস্যজনক আচরণ শুরু করেছে, যা সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের দেশি এবং প্রবাসী গ্রাহকগণ বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় চরম বিস্ময় প্রকাশ করেছে। যে অভিযোগ দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার এস আলমকে ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করেছিল, তা ছিল ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত কল্পকাহিনী মাত্র। অথচ
গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে যে 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর সময়ের ব্যবধানে এটি এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করেছিল। ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, সিএসআর এবং মুনাফা দেশের অন্য 10টি ব্যাংকের সম্মিলিত অর্জনের চেয়েও বেশি ছিল। দেশের মোট রিমিটেন্সের 1/3 ইসলামী ব্যাংক একাই সংগ্রহ করত। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে স্বাভাবিক বিনিয়োগের পরেও ব্যাংকে বিপুল পরিমাণ তহবিল উদ্বৃত্ত থাকত। অতীব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এস আলমের অনিয়ম দূরীকরণে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ইসলামী ব্যাংকের নিয়োগকৃত চেয়ারম্যান জনাব খুরশিদ আলমকে অপসারণ এবং ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানের নিয়োগ পুনর্বহালের দাবিতে যখন সচেতন গ্রাহক ফোরাম দীর্ঘদিন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছিল, ঠিক সেই মুহূর্তে ব্যাংকের বর্তমান পর্ষদ বাতিল করে এক ব্যক্তির হাতে পুরো ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, যা কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে আমরা এক নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের দায়ে কুখ্যাত এস আলমের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকে পুনর্বাসনের একটি গভীর চক্রান্ত পুনরায় পর্দার আড়াল থেকে চলছে। এস আলমের দোসরদের দিয়ে ব্যাংক পুনর্গঠনের কোনরূপ চক্রান্ত সাধারণ গ্রাহকগণ কখনোই মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের সুস্পষ্ট দাবি এই সংকটময় মুহূর্তে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা জাতির সামনে উপস্থাপন করছি। আমাদের 7 দফা দাবিনামা। 1 নম্বর দাবি হলো পেশাদার পরিচালনা পরিষদ গঠন করতে হবে। অবিলম্বে ইসলামী ব্যাংকের অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ বোর্ড অফ ডিরেক্টরস গঠন করতে হবে। দ্বিতীয় দাবি, প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর। আপনারা জানেন 2017 সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ব্যাংকের প্রকৃত এবং আদি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সাধারণ গ্রাহক ও দেশের অর্থনীতির স্বার্থে এই ব্যাংকে পুনরায় কোনো লুটেরা বা রাজনৈতিক স্বার্থ অন্বেষী মহলের চক্রান্তের শিকার হতে দেওয়া হবে না। 3 নম্বর দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল সরকারকে অবশ্যই গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চতুর্থ দাবি, স্থিতিশীলতা এবং ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক বিরাজ করছে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকে বিরত থাকতে হবে। একই সাথে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার রোধে দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর দাবি, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার করা ও এস আলমের সম্পত্তি বাজেয়াপ্তকরণ। একটি বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থ ঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত বিক্রির মাধ্যমে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে। অর্থ ঋণ আদালতে লুটেরাদের বিচারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে তারা যেন কোনো প্রকার স্টে অর্ডার বা স্থিতি অবস্থা বা আইনি সুবিধা না পায়, সেই জন্য প্রয়োজনে দ্রুত আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে অর্থ ঋণ আদালত থেকে এস আলমের ঋণের বিষয়ে কোনো অনিয়ম তদন্ত করা যাবে না মর্মে রুল নিশি জারি করা হয়েছিল, যা জাতির জন্য সত্যিকারভাবে দুর্ভাগ্যজনক। আমাদের 6 নম্বর দাবি, লুটেরাদের পুনর্বাসন রোধ করতে হবে। ব্যাংক কোম্পানি আইনের 18 ক ধারা সংশোধন করার মাধ্যমে যারা ব্যাংক লুটপাট করেছে সেই লুটেরাদের পুনরায় কোনো ব্যাংকে পুনর্বাসনের যে ছদ্মবেশী সুযোগ রাখা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। তারা যাতে ভিন্ন নামে প্রক্সি কোম্পানি বা ভুয়া কোম্পানি দিয়ে পুনরায় ব্যাংক দখল করতে না পারে, সেই জন্য চিহ্নিত লুটেরাদের সন্তান, স্ত্রী, সুবিধাভোগী এবং যে সমস্ত প্রক্সি বা সেল কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পরিচালক নিয়োগ দিয়ে অর্থ লুটপাট করা হয়েছে তাদেরকে ব্যাংকিং খাতের পরিচালনা পরিষদে আজীবনের জন্য আইন সংশোধন করে অযোগ্য ঘোষণা করতে হবে। আমাদের 7 নম্বর দাবি, অসত্য বক্তব্য প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন এবং ব্যাংক ডাকাত এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার জন্য যে প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা সুস্পষ্টভাবে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে বলতে চাই, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি গোষ্ঠী বা বিশেষ পরিবারের সম্পত্তি নয়। এটি দেশের কোটি কোটি গ্রাহকের আমানত, বিশ্বাস, আবেগ, অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত একটি জাতীয় প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ গ্রাহকগণ নিজেদের অধিকার আমানত রক্ষার্থে আরও কঠোর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সম্মানিত